নমস্কার। ভৌতিক অবয়ব চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের গল্প অশরীরী আত্মা শুরু হচ্ছে। অশরীরী আত্মা। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের শোনাচ্ছি আমার এক পুরনো বন্ধুর কাছ থেকে। সে এককালে রেলে চাকরি করতে, এখন তার রিটায়ারমেন্ট হয়ে গেছে। তারই এক বন্ধুর ঘটনা আজ তোমাদের শোনাতে চলেছি। হালদার বাবু পেশায় রেল কর্মচারী হলেও ছিলেন খুবই কৃপণ। বেতন বেতন অবশ্য পেতেন 30,000 টাকা, তবুও তার পোশাক আশাক দেখলে কেউই হয়তো বলতে পারতো না যে তিনি একজন সরকারি কর্মচারী। 30 বছর বয়সে আসানসোল ডিভিশনে চাকরি সুনিশ্চিত করেছিলেন। তারপরে তার বউ ছেলে মেয়ে নিয়ে ওখানে রেল কোয়ার্টারেই আশ্রয় নিয়েছিলেন। গত 2 বছর হলো তিনি অবসরপ্রাপ্ত। অবসরের পরে তিনি তার পরিবার নিয়ে আদি বাড়িতে ধানবাদে ফিরে যান। প্রত্যন্ত গ্রামেই থাকতেন তিনি। তার ছেলে আছে একটি, মেয়েও আছে একটি। তার ছেলে এখন অনেক বড় হয়েছে, মেয়েও বড় হয়েছে, মেয়েরও বিয়ের বয়স হয়েছে। সুমন আর সুনিতা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল। ওই ভাই বোনের মধ্যে খুবই মিল আছে, তাদের দুজনেরই অ্যাডভেঞ্চার খুবই পছন্দের বিষয়। তো যথারীতি সুমন বাবাকে রাজি করায় এবং পুরো পরিবার নিয়ে তারা বেরিয়ে পড়ে নতুন রহস্যের উদ্দেশ্যে। গন্তব্যস্থল ছিল মুকুটমণিপুর। যদিও তাদের গ্রাম থেকে ওই অনেকটা রাস্তায় যেতে হতো মুকুটমণিপুর যাওয়ার জন্য। তো হালদার বাবু ভাবছিলেন মনে মনে, অনেক সন্ধ্যা থেকে রাতও হয়ে যেতে পারে। সে মনে মনে ভাবতে ভাবতে তারা গাড়ির উদ্দেশ্যে, গন্তব্যের উদ্দেশ্যে রওনা করল। রাস্তার দুধারে সারি সারি গাছ যেন ঝুঁকেই আছে রাস্তার দিকে মুখ করে, চারপাশ অন্ধকারাচ্ছন্ন। দূর থেকে অবশ্য দেখলে মনে হবে যেন গাছগুলো রাস্তাটিকে গ্রাস করে চলেছে। সুমন আর সুনিতা নিজেদের মধ্যে এইসব বিভ্রান্তিগুলো আওড়াচ্ছে। হালদার বাবু ক্লান্ত, অনেকটা রাস্তা অতিক্রম করে তিনিও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। এইভাবে কিছুটা রাস্তা অতিক্রম করার পরে হঠাৎ বিকট আওয়াজ করে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। আওয়াজের শব্দ শুনে হালদার বাবুর তন্দ্রা ভেঙে যায়। গাড়ির ড্রাইভারকে বলে, দেখো তো কি হয়েছে। ড্রাইভার অবশ্যই বাইরে নেমে খুঁজতে থাকে কি সমস্যা হয়েছে। 3-4 বার চেষ্টা করার পরেও যখন কিছু হয় না, তখন হালদার বাবু নিজেই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। যথারীতি হালদার বাবুর দেখা দেখি তার ছেলে সুমনও গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সবাই মিলে খুঁজতে চেষ্টা করে কি এক সমস্যা হয়েছে। 10 মিনিট অতিক্রম হয়ে যায়। সুমন পকেট থেকে মোবাইলটা বের করে দেখে মোবাইলে নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া মুশকিল। সত্যিই তো, এই ফাঁকা রাস্তায় কোনো লোকের আনাগোনা ছায়া পর্যন্ত নেই, যেখানে সেখানে নেটওয়ার্ক কি করে পাওয়া যাবে। ঠিক এমন সময় সুমনের চোখ পড়ল দূরের রাস্তায় এক বৃদ্ধ বয়স্ক লোকের দিকে। সে দেখল কিছু দূর থেকে একটি বয়স্ক লোক রাস্তা পার করছিল। এক দৌড়ে সুমন সেই বৃদ্ধ লোকটার দিকে ছুটে যায়। অন্ধকারে সুমন তার মুখ হয়তো দেখতে পেল না, তবুও সে দেখল বৃদ্ধটি রোগা ছিপছিপে, চেহারা অবশ্যই জীর্ণ, কালো চাদর দিয়ে শরীরটাকে ঢেকে রেখেছে এবং দেখা যাচ্ছে চাদরের বাইরে বেরিয়ে থাকা দুটো হাতই মাত্র। সুমন 7-5 না ভেবেই বলে উঠল, আরে মশাই, আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আশ্চর্য ব্যাপার, তখন থেকে আমি আপনাকে ডেকে চলেছি, আপনি না তাকিয়ে চলে যাচ্ছেন কেন বলুন তো? বয়স্ক লোকটি চুপ করে থাকে। সুমন আবার বলে ওঠে, আচ্ছা, আশেপাশে কি কোনো গাড়ির গ্যারেজ আছে, কিংবা কোনো মেকানিকের সন্ধান যদি দিতে পারেন? আসলে মণিপুর যাচ্ছিলাম তো, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে। এইবার বৃদ্ধা মুখ খুললি, এই অঞ্চলে শ্মশানের মানুষের কি খুঁজে পাওয়া বোধহয় হয়ে গেল গো। আপনি বড় আতান পড়ুয়া দিয়ে আমার বাড়ি চলে কাল সকালে কোনো একটা ব্যবস্থা পাওয়া যাবে না হয়। সুমন বলে, তা হঠাৎ আপনার বাড়ি কেন যেতে যাবো মশাই? আশেপাশে কোনো হোটেলও তো নিশ্চয়ই পেয়ে যাব।
বৃদ্ধ মৃদু হেসে ওঠে আর বলে, জায়গাটা ভালো নয়। পূর্বে এখানে বহু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভাই বললাম, আমার বাড়িতেই আজ রাতটুকু আশ্রয় নিতে পারেন। সুমন মনে মনে ভাবে, এ বৃদ্ধ নিহাতি পাগল, তাই আবল তাবল বলে চলে। যথারীতি সুমন আবার গাড়ির সামনে চলে আসে। হালদার বাবু জিজ্ঞেস করলেন, কিরে, কিছু ব্যবস্থা করতে পারলিস? সুমন বলল, না বাবা, বৃদ্ধ নেহাতি পাগল, তাই উলপাল বলে চলেছে। হালদার বাবু বলে, এই সময় মাঝ রাস্তায় দাঁড়ানোটা খুব একটা সুবিধার হবে না। তার মধ্যে শুনেছি চোর ডাকাতের উপদ্রব খুব বেড়েছে এই অঞ্চলে। ড্রাইভার বলে ওঠে, বাবু, কাছে একটা ছোট গ্রাম আছে, ওখানেই চলুন। আজ রাতটুকু, কাল সকালে একটা না উপায় বের করে নেবো। কেমন ভাবা তেমন কাজ। হালদার বাবু সুমন আর সুনিতাকে নিয়ে ড্রাইভারের পিছু পিছু হেঁটে চলে সেই গ্রামের দিকে। কিছুটা দূর গিয়ে হালদার বাবু নজরে পড়ে একটি বাংলো বাড়ি। ঠিক হয়, ওখানেই থাকা যাবে। অবশ্য আদ্যপ্রাচ্য বায়ু দেখে মনে হচ্ছে বৌজি আগে থেকেই পরিত্যাজ্য। আকাশের চাঁদ বাংলোটিকে রহস্যময় ভাবে উজ্জ্বল করে রেখেছে। বসে পড়েছে প্লাস্টারা, ইট পাথর ছাড়া কিছুই পড়ে নেই বললেই চলে। ভেতরে কেউ আছে? কেউ কি শুনতে পাচ্ছে? কেউ আছে ভেতরে? মন জিজ্ঞাসা হয়। বহুবার ডাকার পরেও কোনো শব্দ না পাওয়া ড্রাইভার দরজায় ঠেলা দেয়। ঠেলা দিতে ঘটে ফাস্ট হয়েছে দরজাটা আস্তে করে খুলে যায়। ভেতরে বুকগুটি অন্ধকার ছোটখান। সুমন মোবাইলের টর্চ জ্বেলে দেখে আশেপাশে কিছু পাইনি। অবাক কাণ্ড, আশেপাশে মাকড়সার জাল, আসবাবপত্র, আর মেঝেতে পড়ে আছে একমাত্র একটি কাঠের দোল। এছাড়া কিছুই তার চোখে পড়ে না। এতটা রাস্তা অতিক্রম করে আসার পরে শুধু ক্লান্ত ও পরিশ্রান্ত আর খিদেও পেয়েছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় কোনো খাওয়া নিতে হয়তো খেয়াল পড়েনি হালদার বাবু। তাই রাস্তায় গাড়ি থামিয়ে এক ধাবা থেকে একটু খাবার কিনে রাখে হালদার বাবু। যথারীতি তারা মেঝেতে বসে বিশ্রাম নেয়। খিদেও পেয়েছে, অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছে তারা। তাই টিফিন বক্সটা খুলে কিছু রুটি আর মাংস বের করে নিজের ছেলে আর মেয়ের হাতে তুলে দেয় হালদার বাবু। তার সাথে সাথে নিজেরও খিদে পেয়েছে, তাই সামান্য একটা রুটি আর কিছুটা মাংস মুখে তুলে নিতে চেষ্টা করে। খাবারটা মুখে দিতে যাবে ঠিক এমন সময় কিছু অদ্ভুত শব্দ তার কানে ভেসে আসে। একটা পোড়া আষ্টা গন্ধ তার নাকের চারিপাশে ঘোরাফেরা করে। এমন অনুভূতি হালদার বাবুর সারা জীবনে কোনোদিনও হয়নি। ভয়ে এক হিমেল স্রোত তার চিত্রার মধ্যে দিয়ে চলে গেল। হালদার বাবুর ক্রমশ মনে হয় যেন কোনো এক অদৃশ্য অবয়ব তার দিকে নজর রেখে চলেছে। হঠাৎ একটা হাত হালদার বাবুর গলায় এসে চেপে বসে। হালদার বাবু নিজের হাত দিয়ে সরানোর চেষ্টা করেও কিছু করতে পারছেন না। এই অবস্থায় সুমন এগিয়ে আসে, সেই অদৃশ্য হাতটাকে ধরার চেষ্টা করে। সেই অদৃশ্য হাতটা সুমনকে দূরে ছিটকে ফেলে দেয়, অনেক দূরে। হালদার বাবু ব্যথায় আর্তনাদ করতে থাকে। সুনিতা আর সুমন তার চোখের সামনে তাদের বাবাকে যেন মাটি থেকে আস্তে আস্তে উপরে উঠে যেতে দেখছে। তাদের নিজের চোখকে তারা বিশ্বাস করতে পারে না। ভয়ে আতঙ্কে শরীর যেন ঠান্ডা হয়ে যায়। তারা চিৎকার করে ওঠে। তারপরে ঠিক তৎক্ষণাৎ সেই মুহূর্তেই তারা জ্ঞান হারায়। পরদিন সকালবেলায় সুমনের চোখ খুলতে এসে দেখে বাবা এক কোনায় মৃত অবস্থায় পড়ে। সুমিতার জ্ঞান তখনও ফেরেনি। ততক্ষণে গ্রামের লোক এসে তাদের উদ্ধার করে। গ্রামের লোকদের কাছে সুমন শুনতে পায়
বাংলোর প্রথম মালিক ছিলেন রাজবংশের এক যুবক রাজা ভানুদত্ত। অর্থ ও ক্ষমতার লোভে সে তার ভাইকে হত্যা করে। তাই আজও তার ভাইয়ের অতৃপ্ত আত্মা এই বাংলোর চারিপাশে প্রতিশোধের আশায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। অসংখ্য ধন্যবাদ।